আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজ অনেক দিন পর আমি তোমাদের একাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের কৃষি অর্থনীতি নিয়ে হাজির হয়েছি। এই কৃষি অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আছে। আমরা এই অধ্যায়ের আজকের ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে অর্থনীতির বিভিন্ন খাত, মানে অর্থনীতির যে খাতগুলো আছে এই খাতগুলো কি কি। তারপরে আমরা দেখব যে কৃষির ধারণা, কৃষি আসলে কি, আমরা কৃষি কাকে বলি। এরপরে আমরা দেখব যে বাংলাদেশের কৃষির কাঠামো। তারপরে আমরা সর্বশেষ আলোচনা করব কৃষির উপখাতসমূহ, আর এই খাতসমূহের কি কি অবদান রয়েছে সেই অবদানগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখি অর্থনীতির খাতগুলো কি কি। প্রথমে আসছে যে কৃষি, শিল্প এবং সেবা, এই তিনটা খাত মিলিয়ে আমাদের অর্থনীতি। আমাদের অর্থনীতির 13.44% আসে কৃষি খাত থেকে, শিল্প খাত থেকে আসে 35.92% এবং সেবা খাত থেকে আসে 50.64%। তার মানে আমাদের দেশের সবচেয়ে বড় খাত হচ্ছে সেবা খাত এবং সবচেয়ে ছোট খাত হচ্ছে কৃষি। এক সময় আমাদের দেশের প্রায় 70-75% আসতো কৃষি খাত থেকে। সেই কৃষি খাত আস্তে আস্তে কৃষি খাতের অবদানটা কমে আসছে। তো চলো এবার দেখি যে কৃষিটা কি, কৃষি কাকে বলে, কৃষি বলতে আমরা কি বুঝি, কোন কোন কাজকে কৃষি কাজ বলে বা কৃষির সাথে সম্পর্কিত। সাধারণ অর্থে আমরা কৃষি বলতে বুঝি জমি চাষ করে ফসল উৎপাদন করা। কি বুঝি? জমি চাষ করে ফসল উৎপাদন করা। কিন্তু ব্যাপক অর্থে কৃষি ধারণা আরো অনেক বড়, এত ছোট না। সেখানে কি ব্যাপক অর্থে? ব্যাপক অর্থে কৃষি বলতে বোঝায় কোনো ফসল উৎপাদন করার জন্য জমি চাষ করি আমরা, সেই জমি চাষ থেকে শুরু করে ফসল উৎপাদনের উদ্দেশ্যটা কি? ফসল উৎপাদনের উদ্দেশ্য হচ্ছে ভোক্তার চাহিদা পূরণ। তাহলে আমরা বলতে পারি যে জমি চাষ থেকে শুরু করে উৎপাদিত ফসল ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যত ধরনের কাজকর্ম আমরা করে থাকি সেই সমস্ত কাজের সমন্বিত রূপই হচ্ছে কৃষি কাজ। এবং প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা কৃষি কাজের অন্তর্ভুক্ত করা যায়। যেমন ধরো ভূমি কর্ষণ, বীজ বপন, তারপর উদ্ভিদ পরিচর্যা, উৎপাদিত ফসল সংরক্ষণ, ফসল বাজারজাতকরণ ইত্যাদি। তাহলে কি বলা যায় যে মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য প্রকৃতিকে কাজে লাগিয়ে উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে কোনো উদ্ভিদ ও প্রাণীজ সম্পদ উৎপাদন করাকে কৃষি বলে। এখানে দেখো আমরা নতুন একটা বিষয় পেয়েছি, প্রাণীজ সম্পদ। মানে কৃষি শুধু উদ্ভিদ নিয়ে কাজ করে না, জমি চাষ নিয়ে কাজ করে না, তারা প্রাণীজ সম্পদ, যেমন ধরো হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, এগুলিকেও কি বলে? কৃষি বলে। এবং উদ্ভিদের সাথে তোমার বন আছে, বন করা,
নার্সারি করা, এগুলো কৃষির অন্তর্ভুক্ত। দেখো যে ফল, ফুল, মশলা, সবজি উৎপাদন, মাছ চাষ, গবাদি পশু পাখি পালন ইত্যাদি সবই কৃষির অন্তর্ভুক্ত। তাহলে এবার দেখি, চলো বাংলাদেশের কৃষির কাঠামো কি, বাংলাদেশের কৃষির কাঠামোটা কেমন, বা কৃষির কাঠামো বলতে কি বুঝি আমরা। প্রথমেই বাংলাদেশের কৃষির কাঠামো বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ দ্য এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে কি কৃষির কাঠামো? একটি দেশের অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব, কৃষির বিভিন্ন উপখাত সমূহের উৎপাদন, কৃষি কি কি কৃষি পণ্য উৎপাদন করবে, কৃষক কি কি কৃষি পণ্য উৎপাদন করবে, কি উদ্দেশ্যে কৃষক উৎপাদন করে, দেশটির ভূমিস্বত্ব ব্যবস্থার ধরন কেমন, ভূমিস্বত্ব মানে হচ্ছে ভূমির মালিকানার ধরন কেমন, খামারের আয়তন, যে কৃষি জুতগুলো আছে, এক জায়গায় কৃষি জমিগুলো আছে কৃষকের, সেই জমিগুলোর আয়তন কেমন, কৃষিকাজের ধরনটা কি, কি কি ধরনের কৃষি কাজ করে, কৃষকদের আর্থসামাজিক অবস্থা ইত্যাদির সমন্বিত রূপটি হচ্ছে যে কোনো দেশের কৃষি কাঠামো। তাহলে এগুলির পরিপ্রেক্ষিতে আমরা দেখব যে আমাদের বাংলাদেশের কৃষি কাঠামোটা কেমন। চলো দেখি কেমন হয় বাংলাদেশের কৃষি কাঠামো। আমরা যে বিষয়গুলি বললাম কৃষির কাঠামোর সংজ্ঞায়, সেখানে আমরা বাংলাদেশের কৃষি কাঠামো পেতে পারি। দেখো যে অর্থনীতিতে কৃষির অবস্থান ও গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হল কৃষি। দেশের শ্রম শক্তির প্রায় ৪৫.১% কৃষিকাজে নিয়োজিত। এই কৃষি থেকেই আমাদের শিল্পের প্রাইমারি উপকরণ চলে আসে, শিল্পের কাঁচামাল চলে আসে, কৃষি দিয়ে আমাদের ঘরবাড়ি তৈরি হয়, কৃষি আমাদের রপ্তানি আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হয়। এবং এই কৃষি যদি না থাকতো তাহলে আমাদের শিল্পের কাঁচামালের অভাব হতো। তার মানে শিল্প খাতটাও কৃষির উপর নির্ভরশীল। কৃষিকে অর্থনীতির প্রাইমারি খাত বলা হয়। দেখো তারপরে কৃষির যে উপখাত আছে, কৃষির উপখাত সমূহ তাদের উৎপাদন। আমরা কৃষির 4টা উপখাত আছে। কি কি? শাক সবজি ও উদ্ভিদ বা নার্সারি, তারপরে আসে শস্য উৎপাদন, শস্য উৎপাদনের পরে আছে বনজ সম্পদ, প্রাণী সম্পদ। এগুলি হলো কৃষির উপখাত। এই উপখাতগুলোর মধ্যে শস্য ও শাকসবজি উপখাতের অবদান সবচেয়ে বেশি। আমরা এগুলো পরে দেখাবো যে কার অবদান কত, কোন খাতের অবদান কতটুকু হয়, তা আমরা একটু পরেই দেখব। এরপরে আসে কৃষি পণ্যের ধরন। আমাদের দেশে সাধারণত 2 ধরনের কৃষি পণ্য উৎপাদিত হয়, একটা হচ্ছে খাদ্যশস্য আর একটা হচ্ছে অর্থকরী ফসল। খাদ্যশস্য হচ্ছে যেগুলো সরাসরি থেকে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি যে ফসলগুলো, আর অর্থকরী ফসল হলো যেগুলো বিক্রি করে শুধু আমরা অর্থ আয় করতে পারি। অর্থকরী ফসলের মধ্যে রয়েছে চা, তামাক, পাট, ইক্ষু। আর খাদ্যশস্য হচ্ছে ধান, গম, ডাল, ভুট্টা, তৈলবীজ, আলু, শাকসবজি ইত্যাদি। তারপরে এছাড়াও রয়েছে যে কৃষক তার পারিবারিক ভিত্তিতে পরিবারের প্রয়োজনের জন্য বসত বাড়িতে হাঁস মুরগি পালন করে, গরু ছাগল পালন করে। বর্তমানে অবশ্যই হাঁস মুরগি গরু ছাগল বাণিজ্যিক ভিত্তিতেও লালন পালন করা হয়। উৎপাদনের উদ্দেশ্য। বাংলাদেশের কৃষকরা মূলত পরিবারের ভরণ পোষণের জন্য উৎপাদন করে। এই কারণে কৃষকরা তার পরিবারের জন্য যে যে ফসল প্রয়োজন সেটুকুই উৎপাদন করে। তবে সাম্প্রতিককালে কৃষকরা বাণিজ্যিক ভিত্তিতেও উৎপাদন শুরু করেছে।
ভূমি ব্যবস্থার ধরন, বাংলাদেশের ভূমির মালিকানা যদি বলতে যাই, বাংলাদেশে যারা কৃষক বা কৃষক পরিবার রয়েছে, এই কৃষক পরিবারের অধিকাংশ কৃষকই ভূমিহীন কৃষক বা প্রান্তিক কৃষক, এবং তারা সামান্য আর্থিক মজুরির বিনিময়ে বা খাদ্যের বিনিময়ে কৃষিকাজ করে থাকে। এছাড়াও অনেক কৃষক রয়েছে বর্গা চাষী, যাদের নিজেদের কোনো জমি নেই, তারা বর্গা চাষ করে কৃষিকাজ করে। আমরা খামারের আয়তনের কথা যদি বলি, তাহলে বাংলাদেশের বেশিরভাগ খামারের আয়তন খুব ছোট। তার মানে এই খামারগুলোর আয়তন 0.5 থেকে 2.49 একরের খামার, এবং প্রায় 70 থেকে 75% খামার এই ক্ষুদ্র খামার। কৃষিকাজের ধরন, আমাদের দেশের কৃষি বা বাংলাদেশের কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল। যে বছর প্রকৃতি কৃষিকাজের অনুকূলে থাকে সে বছর কৃষির ফলন অনেক বেশি হয়, আর যে বছর প্রকৃতি কৃষি অনুকূলে থাকে না সে বছরে কৃষির ফলন বেশি হয় না। এবং এদেশের কৃষিকাজের একক হলো ভূমির মালিক ও তার পরিবার, এবং তাদের মালিকানাধীন এক বা একাধিক একখণ্ড জমি। দেশে বর্গা চাষ পদ্ধতির অধীনে নিজের জমি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অন্যকে চাষ করতে দেওয়ার রেওয়াজ চালু আছে। এরপরে কৃষকের আর্থসামাজিক অবস্থা। বাংলাদেশের বেশিরভাগ কৃষক অত্যন্ত দরিদ্র, তাই তারা কৃষির উন্নয়নে ভূমিকা পালন করতে পারে না, কৃষিতে তাদের বিনিয়োগ কম। এ হচ্ছে বাংলাদেশের কৃষির ধরন। এবার বাংলাদেশের আমরা কৃষির উপখাতগুলি দেখব। বাংলাদেশের কৃষির আমরা একটু আগেই বলেছিলাম যে বাংলাদেশের কৃষির 4টা উপখাত রয়েছে। একটা হচ্ছে শাকসবজি, দ্বিতীয় উপখাত হচ্ছে পশু সম্পদ, তৃতীয় উপখাত হচ্ছে বনজ সম্পদ, চতুর্থ উপখাত হচ্ছে মৎস্য সম্পদ। শস্য শাকসবজির মধ্যে যেগুলো আমরা, এই খাতটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় খাত উপখাতগুলোর মধ্যে। পশু সম্পদের মধ্যে গরু বাছুর লালন পালন, ভেড়া হাঁস ছাগল হাঁস মুরগি ইত্যাদি লালন পালন। বনজ সম্পদ বন ও নার্সারি। মৎস্য সম্পদের মধ্যে মাছ চাষ ব্যাপকভাবে আমাদের দেশে পরিচালনা করা হচ্ছে। আমরা এবার দেখব এই খাতগুলোর কি কি অবদান রয়েছে। যে সামগ্রিক কৃষি উৎপাদনে এই উপখাতগুলোর অবদান কতটুকু অবদান আছে দেখো। যে শস্য শাকসবজির অবদান হচ্ছে, এটা কারেন্ট স্ট্যাটিস্টিক্স 18-19 সালের আপডেটেড, যে শস্য শাকসবজি খাতের অবদান হচ্ছে 7.6%। পশু সম্পদের অবদান হচ্ছে 1.47%। বনজ সম্পদের অবদান হচ্ছে 1.62%। মৎস্য সম্পদের অবদান হচ্ছে 3.49%। এই যে কৃষিতে অর্থনীতিতে কৃষির অবদান, এই অবদানগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কমে যাওয়া মানে এই না যে আমাদের কৃষির উৎপাদনও কমে যাচ্ছে। আমাদের কৃষির উৎপাদন অনেক বেড়েছে, মৎস্য উৎপাদন বেড়েছে, আমাদের পশু সম্পদের উৎপাদন বেড়েছে, শস্য শাকসবজি দেখা যাচ্ছে যে আমরা স্বাধীনতার সেই সময়ের কথা যদি মনে করি তাহলে এগুলির উৎপাদন প্রত্যেকটার উৎপাদন 3 থেকে 4 গুণ, এই শাকসবজির উৎপাদন অনেক বেশি গুণ বেড়েছে। কিন্তু তারপরে এগুলির অবদান আস্তে আস্তে কমে যাচ্ছে। তার মানে যে আমাদের শিল্প খাত অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। এই শিল্প খাত শক্তিশালী হয়ে যাওয়ার কারণে এই খাতগুলোর অবদানটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো আমরা সামগ্রিকভাবে যদি দেখি, আমরা রেখাচিত্রের মাধ্যমে বা আমরা বার ডায়াগ্রামের মাধ্যমে দেখি, দেখো যে আমরা এখানে 4টা খাত, আমাদের যে 4টা খাত আছে, আমি 2015-16 সালের ডেটা থেকে 2018-19 সালের ডেটা তোমার এখানে দেখিয়েছি। দেখো এই শস্য খাত, শস্য শাকসবজি খাতের মধ্যে 15-16 সালে ছিল অবদান ছিল 8.35%, সেটা কমে কমে
এখন 18-19 সালে আসে 7.06%। পশু সম্পদের অবদান 2015-16 সালে ছিল 1.66% এবং সেটা কমে এখন 1.47%। বনজ সম্পদের অবদান ছিল 1.69% 2015-16 সালে, এটা কমে এখন হচ্ছে 1.62%। মৎস্য সম্পদের অবদান ছিল 3.65%, সেটা খুব বেশি অবদানটা কমেনি, এটার অবদানটা মোটামুটি স্টেবল আছে। দেখো যে 4 বছরে 3.65% থেকে কমে 3.49% হয়েছে। এই হলো জিডিপিতে আমাদের কৃষি উপখাত সমূহের অবদান। তো আমরা ক্লাস আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। আমরা খুব তাড়াতাড়ি আমরা অর্থনীতি এই অধ্যায়ের কৃষি অর্থনীতি বা অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাকি ক্লাসসমূহ নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় পড়াশোনা করবে, বেশি বেশি পড়াশোনা করবে। অর্থনীতি কিন্তু খুব মজার বিষয় এবং তোমরা সবাই আশা করি সুস্থ থাকবে। এ বলে আমি আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।